কাজে কোথাও ত্রুটি হয়েছিল, সেই জন্যে কিছু লোক গিয়ে বিজেপিতে ভোট দিয়েছে। কিন্তু এর একটা পলিটিক্যাল কারণ আছে। আমরা যখন তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল, মূল প্রতিপক্ষ ছিল বামপন্থীরা। এই 2016 অবধি বামপন্থী এবং কংগ্রেস একসাথে মিলে তৃণমূলের বিরুদ্ধে লড়েছিল এবং সেই নির্বাচনে তারা দ্বিতীয় স্থান অধিকার করেছিল। কংগ্রেস দ্বিতীয়, সিপিএম তৃতীয়, বিজেপি অনেক নিচে চতুর্থ স্থানে ছিল। সিপিএমটা প্রায় গুটিয়ে গেছে, দুর্বল হয়ে গিয়েছে, তাদের বেশ নষ্ট হয়ে গিয়েছে। কিছুটা তাদের ইচ্ছায় এবং কিছুটা পরিস্থিতিতে তাদের ভোটটা চলে গিয়েছে বিজেপির কাছে। তাই থেকেই বিজেপির উত্থান, যেটা তৃণমূল বিরোধী ভোট, সেটা ট্রান্সফার হয়ে গেল বিজেপিতে। তার থেকে বিজেপি উঠেছে। দুটো, একটা হচ্ছে ছোট ক্ষেত্রে, তলা স্তরে তৃণমূলের অনেক লোক অন্যায় ব্যবহার করেছিল। কখনো মানুষের থেকে টাকা পয়সা নিয়েছে, কখনো সরকারি যে প্রকল্প, সেই প্রকল্পের টাকা দিতে গিয়ে তারা কাটমানি নিয়েছে। এই একটা ব্যাপার ছিল। আর ওভারঅল একটা ব্যাপার ছিল, রাজ্যে তো বেকারি এখনও রয়েছে, খুব বেশিভাবেই রয়েছে, এবং দারিদ্র্য দূর হলেও বেকারি সেইভাবে দূর হয়নি। তার একটা কারণ হচ্ছে, যে কোনো কারণে, সেটা আলোচনা করার সুযোগ নেই, যথেষ্ট বিনিয়োগ এই রাজ্যে আসেনি, নতুন শিল্প সেইভাবে আসেনি। তাকে ঘিরে একটা হতাশা মানুষের মনে ছিল বা আছে। সেই যে ফাঁকটা তৈরি হয়েছে, তাতে কিছুটা বিরোধী শক্তির উত্থান হয়েছে। প্রভাবিত করছে, কিন্তু সহজ প্রশ্ন হচ্ছে, যেখানে বিজেপির রাজ্য সরকার আছে সেখানে কি ব্যাপক শিল্পের উন্নয়ন হয়েছে? উত্তরপ্রদেশের কথা ধরুন, মধ্যপ্রদেশের কথা ধরুন, বা রাজস্থানে অনেক দিন বিজেপি ছিল, তাদের কথা ধরুন। সেরকম তো উন্নয়ন হয়নি। বিজেপি যে খুব একটা উন্নয়নে ভীষণ সফল, গুজরাট ছাড়া আর কোথাও সেটা দেখা যায় না। গুজরাটের যেটা উন্নয়ন হয়েছে, মূলত গুজরাটি লোকদের একটা এন্টারপ্রেনিউরিয়াল স্পিরিট আছে। ওরা নিজেরাই কাজ করে, নিজেরাই বিনিয়োগ করে। অনেক বড় শিল্পপতি গুজরাটিও বটে, কিন্তু অন্য কোথাও হয়নি। উত্তরপ্রদেশ তো এখনও ভীষণভাবে পিছিয়ে রয়ে গিয়েছে। ডবল ইঞ্জিন সরকারের বক্তব্যটা বা তুলনাটা খুব আসে না। দুটো সহজ ব্যাপার। একটা হচ্ছে, প্রথমত আমি মনে করি না যে বিজেপি ক্ষমতায় আসছে, তৃণমূলই ক্ষমতায় আসছে। বিজেপি ওর আসন সংখ্যা বাড়াবে মাত্র। বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে পশ্চিমবাংলার যে পরম্পরাগত সাংস্কৃতিক ঐতিহ্য আছে, সেটা নষ্ট হয়ে যাবে। তার কারণ বিজেপি তো একটা ধর্মনির্ভর একটা রাজনৈতিক দল। এটা তো বাঙালি ইথোস নয়। তার ফলে বাঙালি ইথোসটা ডিস্টার্বড হয়ে যাবে। তার মানে এই যে কথায় কথায় জয় শ্রীরাম বলা, এটা তো বাঙালিদের অভ্যেস নয়। সব কিছুর ব্যাপারে সংখ্যালঘুদের টার্গেট করা, এটা তো বাঙালি ইথোস নয়। সেগুলো সব ডিস্টার্বড হয়ে যাবে আমাদের মনে হয়। এবং একটা হিন্দি বলয়ের যে সংস্কৃতি, সেটা বাংলায় জোর করে একটা চাপানো হবে। এই
না, একটা তো উদাহরণ আমি দিলাম, জয় শ্রীরাম বা রাম মন্দিরকে ইস্যু করা। রামের প্রতি তো কোনো বিশেষ শ্রদ্ধা বাঙালিদের নেই, বাঙালি তো রামের পুজো করে না। তাহলে এখানে জোর করে রাম মন্দিরের রাজনীতি আনলে সেটা অসুবিধা হবে। বাংলার বাইরে উত্তরপ্রদেশে বা বিহারে, এমনকি গুজরাটে কি সাহিত্যের বিকাশ হয়েছে, নাটকের বিকাশ হয়েছে, চলচ্চিত্রের বিকাশ হয়েছে? না। আপনি উত্তরপ্রদেশে থাকে কোনো নামকরা চলচ্চিত্র নির্মাতা বা কোনো নাট্য নির্দেশকের নাম জানেন? সুতরাং সেইটা বাঙালিদের নষ্ট হয়ে যাবে। সেটা একটা মারাত্মক ব্যাপার, যেটা আপনি আগে বলেছেন যে বিজেপির রাজনীতিটা প্রায় ফ্যাসিস্টদের রাজনীতির কাছাকাছি। এক তো মোদি স্বৈরাচারী, যে সিদ্ধান্ত নেয় সংখ্যাগরিষ্ঠতার জোরে, তাতে কারোর সাথে আলোচনা করে। আমি ডিমনিটাইজেশন বা নোটবন্দি বা জিএসটি জোর করে চাপানো বা এই যে সম্প্রতি 3টে কৃষি সম্পর্কিত আইন ওরা নিয়ে এলো, এগুলো কারোর সাথে ওরা আলোচনা করেনি। তাহলে একটা স্বৈরাচারী প্রবণতা, একদলীয় শাসনের প্রবণতা ওদের মধ্যে রয়েছে। দ্বিতীয়, সেটাই যদি আরেকটু আপনি এগিয়ে দেখেন, সেই একদলীয় রাজনীতির ওপর ওরা একটা একধর্মীয় রাজনীতি চাপিয়ে দেবে। সেখানে প্র্যাকটিক্যালি যেটা হয়, সংখ্যালঘুরা সেকেন্ড ক্লাস, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবে। এই দুটোর সাথে মিলে এই যে ওরা সব রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রি করে দিচ্ছে, বেচে দিচ্ছে, এর থেকে নিয়ে এয়ার ইন্ডিয়া থেকে নিয়ে ভারত পেট্রোলিয়াম, রেল, টেলিফোন, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এয়ারপোর্ট, সব যে একটা ব্যাপক বেচার উদ্যোগ হয়েছে, বেচলে যাবে কার হাতে? যাবে কিছু নির্দিষ্ট পুঁজিপতির হাতে। আপনি কৃষক বিরোধী আইনগুলোই দেখুন না, তা তো খাদ্যশস্যের ব্যবসাটা চলে যাবে পুরোপুরি পুঁজিপতিদের হাতে, এবং কৃষকরাই বলছে আম্বানি আদানিদের হাতে চলে যাবে। তাহলে কি হলো? স্বৈরাচার, ধর্মীয় রাজনীতি এবং পুঁজিবাদ ঘেঁষা রাজনীতি, 3টে মিলে এটা তো পোটেন্ট ফ্যাসিস্ট কম্বিনেশন। এইটাই তো হিটলারের কম্বিনেশন ছিল। স্বৈরাচার, এক দলের শাসন, আর্যদের সুপিরিয়রিটি এবং ক্রুপ এবং বড় বড় জার্মান পুঁজিপতিদের সমর্থন, এই নিয়েই তো ফ্যাসিবাদ তৈরি হয়েছিল। সুতরাং ওরা যদি এখানে যেতে, তাহলে এই ফ্যাসিবাদী রাজনীতির প্রতি যে প্রতিরোধ, সেই প্রতিরোধটা গুড়িয়ে যাবে। মমতা অন্য যাই হোক, মমতা একটা এই রাজনীতির বিরুদ্ধে একটা ধর্মনিরপেক্ষ প্রতিরোধ, একটা সেকুলার রেজিস্ট্যান্স দিচ্ছিলেন। সেটা শেষ হয়ে যাবে, এবং বাংলায় যদি এটা শেষ হয়, সারা ভারতবর্ষে মোদির রাজনীতি স্টিম রোলার চালিয়ে দেবে। এটা সারা ভারতবর্ষের লোকরা, আমি গত 2 দিন দিল্লিতে ছিলাম, সবাই আমায় বলছে তোমাদের জেতা দরকার, নইলে তো আমরা বাঁচতে পারবো না। ঠিক না, আপনি টেকনিক্যালি তো সমস্ত বিজেপি বিরোধী শক্তি এক হলে ভালো হতো, কিন্তু সেটা রাজনৈতিক কারণে, সাংগঠনগত কারণে তৃণমূলের পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু তাও আমরা বলবো যে তৃণমূল বিরোধী যদি কোনো ভোট থাকে, সেটা যদি বামপন্থী বা কংগ্রেস নিতে পারে, তাহলে সেটা ভালো, সেটা আমাদের পক্ষে সুবিধাও। তৃণমূল বিরোধী ভোটটা তাহলে ভাগ হবে। আমরা বলছি যে বিজেপি বিরোধী ভোট ভাগ
এড়াতে হবে, যেমন আপনি বলছেন। আমরা বলছি যে তৃণমূল বিরোধী ভোটটা ভাগ হয়ে যাক, সেটা ভালো হতে পারে। তারপর দেখা যাবে কোনো সময় যদি বামপন্থীদের সাথে একসাথে কাজ করা যায়। আই এম নট রুলিং আউট দি পসিবিলিটি, বাট তৃণমূল যে এসছে, তৃণমূল তো একটা সময় সিপিএমের এক ধরনের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়ে এসছে। তৃণমূলের পক্ষে এখনই কমিউনিস্টদের সাথে হাত মেলানো মুশকিল। উই হ্যাভ টু ফাইন্ড, আলাদা রাস্তাই খুঁজতে হবে এবং চলতে হবে আপাতত। ক্যানট বি রুলড আউট। অ্যাটলিস্ট কংগ্রেসকে তো নেওয়াই যায়। আমরা তো 2009 কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করেছি, 2011তেও কংগ্রেসের সাথে অ্যালায়েন্স ছিল। সেইটা ভেঙে গেল বলেই তো কংগ্রেস সিপিএমের দিকে গেল। যদি হিস্টোরিক্যাল রিজনসে আমরা সিপিএমের সাথে এক না হতে পারি, কংগ্রেস তো আসতেই পারে। এখন সেটা এখনো ভবিষ্যতের গর্বে, এখন তো আমাদের এই নির্বাচনটা লড়তে হচ্ছে। ওদের পক্ষে অনেক কিছু, ওদের পক্ষে কেন্দ্রীয় সরকার, ওদের পক্ষে নির্বাচন কমিশনের কিছু পদক্ষেপ, ওদের পক্ষে টাকা, ভারতীয় পুঁজিপতিরা ওদের ভীষণভাবে ওদের সমর্থন করছে, ওদের সাহায্য করছে। এটা আছে, কিন্তু ওরা ক্ষমতায় আসবে না। মেন কেন আসবে না জানেন? এক তো বিজেপির কোনো সংগঠন নেই, তলা আপনি দেখছেন ওদের ক্যান্ডিডেট সিলেকশন নিয়ে ওদের কী সমস্যা হচ্ছে। স্বপন দাশগুপ্তকে রাজ্যসভার পদ ছেড়ে দাঁড়াতে হচ্ছে কোথায় তারকেশ্বর থেকে, জিতবে কিনা কেউ যায় না। 4 জন এমপি লোকসভার, তাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী, তাদের দাঁড়াতে হচ্ছে। তার মানে বিজেপির কাছে লোক নেই। তৃণমূলের দীর্ঘদিন ধরে একটা স্ট্রাকচার আছে, যে আমাদের তো পৌরসভা পঞ্চায়েতের স্তর থেকে ওপর অব্দি এমএলএ টেমএলএ তৈরি জায়গা ছিল একটা, সেই জায়গাটা ওরা এখনও তৈরি করতে পারেনি। তার ফলে ওদের পক্ষে জেতা খুব মুশকিল। না, আমাদেরও ভুল হয়েছে পঞ্চায়েত নির্বাচনে। আরও ফ্রিলি পঞ্চায়েত নির্বাচনটা হতে দিলে আমাদের ভালো হতো, তাহলে আমরা বুঝতেও পারতাম আমাদের স্ট্রেংথ কী আছে। ওইখানটা আমাদের ভুল হয়ে গিয়েছে। এখন ভুলের অ্যাডভাইস করেছিল তো মুকুল রায়টা, যারা আজকে বিজেপির অ্যাডভাইসার তারা। সুতরাং সে তো ভুল হয়েই গেছে। লোকের একটা তাই নিয়ে প্রচণ্ড ক্ষোভ ছিল। দেখা যাক ভবিষ্যতে আমরা ভালোভাবে পঞ্চায়েত নির্বাচন করব। দিকে দিকে হও হুঁশিয়ার, রাখতে মাথা উঁচু। খাল কেটে কুমির ঘরে আসছে